সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকের পর্বেও আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন। তিনি মোহাম্মদ মুরাদ দেওয়ান। চলুন দর্শক, আমরা চলে যাই মুরাদ দেওয়ানের কাছে। কেমন আছেন শেফ? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। যেহেতু আপনাকে আমরা পেয়েছি, ভালো থাকারই কথা। কালিনারি জগতে আপনার যাত্রা কিভাবে শুরু হয়েছিল? যাত্রাটা ১ম থেকে বলি। হুম, ২০০৩ সালে ফার্স্ট একটা শখের বশে জাস্ট রান্নাটা, টিভি শো, জাস্ট ওই সময়টা মোবাইলের এত ইয়ে ছিল না। অ্যাক্টিভিটি হুম, ইউটিউব হুম, বলেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলাতে ফুড রিলেটেড এরকম কিছু শো বা ভিডিও এগুলো দেখতে পেতাম না। হুম, হুম, জাস্ট টিভি পর্দার সামনে বসলে রান্না বিষয়ক যে প্রোগ্রামগুলো দেখতাম, হুম, হুম, ওটা দেখে একটা ভালো লাগা কাজ করছে একটা হুম, সময়। হুম, ভালো হুম, লাগা কাজ করছে যে পরবর্তীতে নিজে থেকেই একদম শুরুটা করলাম একটা রেস্টুরেন্ট থেকে। হুম, হুম, রেস্টুরেন্ট থেকে আর রেস্টুরেন্টে একদম ফ্রেশার যারা নতুন যারা ঢুকে তাদের হুম, শুরু হয় যে কিচেনের একটা পার্ট আছে। একটা ওই এফএমবি হলো ফ্রন্টে আর কিচেনের একদম শুরুটা স্টুয়ার্ড দিয়ে শুরু করে। যেটা হুম, আমরা ডিশ ওয়াশ বলি। আর শুরুটা ওইখান থেকে হয়। আর হুম, এখন রিসেন্টলি যেমন এটা নিয়ে মোটামুটি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই সেক্টর হুম, নিয়ে পড়াশোনা করতেছে। অনেক আপডেটেড হয়েছে অনেক। হুম, আমাদের সময় এত আপডেটেড ছিল না। হুম, ওই সময়টা জাস্ট ওই প্র্যাকটিক্যালি আমাকে এটা শিখতে হবে। জাস্ট আমার ওই থিম থেকে যে এটা আমার ভাল লাগে। এটা আমার সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে এটা আমার হুম, শিখতে হবে। হুম, হুম, ওই ডিশওয়াশ থেকে শুরু। ডিশওয়াশ থেকে শুরু, ওখান থেকে যাত্রা শুরু। ওই ডিশওয়াশ করতে, করতে একটা সময় আমার যে শেফ ছিল বা ওই সময় শুরু থেকে আমি প্রায় ৩ টা কুইজিন নিয়ে কাজ করতাম। ওই সময়টা ফাস্ট ফুড প্লাস পাশাপাশি চাইনিজটা চলতো। পাশাপাশি বেকারির একটা পার্ট ছিল, বেকিং এর। হুম, তাই শুরু থেকে ওই ফাস্ট ফুড বা এই চাইনিজ নিয়ে এগুলো নিয়ে একটু টুকিটাকি ওই ডিশ ওয়াশ করতে 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 একটা সময় দেখা গেছে যে শেফ ছিল উনি বলতো যে আচ্ছা এই এটা করেন, আমার ওই পেঁয়াজটা হুম, একটু ছিলে দেন হুম, বা ওই নাইফটা একটু আগায় দেন বা চপিং বোর্ডটা একটু হুম, সামনে এনে দেন। আবার বেকারি যখন প্রোডাকশন চলতো তখন দেখা গেছে উনি বলতো আচ্ছা ঠিক আছে ২টা ট্রে রেডি করে দেন। হুম, এটা কিন্তু আপনি আগ্রহী কিসের ছিলেন আর বেশি? আমি আসলে শুরুটা ওই ফাস্টফুড দিয়ে শুরু করেছি। আচ্ছা। ফাস্টফুড সেক্টর দিয়ে শুরু করেছি আচ্ছা, পরবর্তীতে। ফাস্টফুড সেক্টর দিয়ে তো শুরু করলেন। হুম, আপনি কি ফাস্টফুড খেতেও পছন্দ করেন? হ্যাঁ, আমি ভোজন রসিক এটা বলতে পারেন। হ্যাঁ, এই তো খাবার যে খেতে খাবার পছন্দ করে সে খাওয়াতেও করে এবং খাবার তৈরি করতেও। যখনই খাবারটা ধরেন এই রিলেটেড খাবারগুলা খুব নিজের কাছে একটু বেশি ভাল লাগতো। হুম, 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 আস্তে, আস্তে ওটা এক্সপেরিমেন্ট করতাম। হুম, 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 ধরেন একদিন তখন তো ফ্রেশার নতুন শিখতেছি। হুম, হুম। এটা ধরেন কত বছর আগে? এটা ২০০৩ সাল থেকে আমার যাত্রা শুরু। আচ্ছা, আচ্ছা। ধরেন এই একদিন যে আজকে ঠিক আছে আজকে একটা বার্গার বানায় ট্রাই করব। প্রথমত যে বেকারি রিলেটেড আছে ওখান থেকে ফার্স্ট বানের ডোটা কিভাবে করে হুম, হুম, এটা রেসিপিটা ফলো করলাম। যে নরমালি ১ কেজি ডো করব এটার জন্য আমার কি, কি ইনগ্রিডিয়েন্টস লাগবে। হুম, ১ম এ যে সিনিয়র শেফ আছে উনার কাছ থেকে জিনিসটা ফলো করলাম। পরে একদিন বললাম যে, "শেফ আপনার ডোটা আমি করে দেই।" "আচ্ছা ঠিক আছে, করেন।" উনি মেজারমেন্ট বলে দিল। ডোটা করলাম। এরপরে পরবর্তী স্টেপ এটা ডোটা কমপ্লিট হওয়ার পরে কিভাবে র‍্যাপ করে এটাকে রেস্টে রাখতে হবে, হুম, হুম, কতক্ষণ সময় রেস্টে রাখতে হবে। হুম, দেন হুম, এরপরে এটা বান বানাতে হবে। এরপর ট্রেতে দিব। হুম, তারপরে একটা নির্দিষ্ট টাইম আছে। টাইমের পরে বানটা ফ্লাফি হইলে দেন হুম, আমার ওভেনে ঢোকাতে হবে বেক করার জন্য। হুম, হুম, হুম। একটা পর্ব শেষ হলো। দেন আমার বার্গার বানাতে পরবর্তীতে কি করতে হবে? বার্গারের পেটি বানাতে হবে। রাইট। পরবর্তী স্টেপে গেলাম। আমাদের ফাস্ট ফুডের যে শেফ ছিল। উনাকে হুম। বললাম যে, "শেফ আমি তো বার্গারের পেটিটা মানে আপনাকে দেখছি আপনার বানাতে।" আগ্রহের জায়গাটা খুব বেশি ছিল। ওইখান থেকে জি। ওইখান থেকে আগ্রহের জায়গাটা খুব বেশি ছিল। পরবর্তীতে দেখা গেছে বার্গার পেটি বানালাম। দেন এরপর আমার কি লাগবে? ওটার জন্য লেটুস লাগবে। লেটুসটা তো হুম, আমি রেডি পাবো। হুম, আমার আদার্স সালাদ লাগবে, সালাদ আইটেম লাগবে। যেমন একটু ওই শসা, হুম, হুম, একটু হুম, টমেটো, এটা স্লাইস করে বার্গারে কিভাবে ওটা ডেকোরেশন করা যায়। হুম, 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 মোস্ট পার্ট হইলো মেয়োনিজ। হুম। মেয়োনিজ এখন সসটা, এটা তো তৈরি করতে হবে। মেয়োনিজ সসটা তো আমাকে বানাতে হবে। দেন ওই হুম, পার্ট শেষ। ওটা আমি রেডি করে রেখে দিলাম। আচ্ছা। রেখে দেওয়ার পরে এরপরে আবার ওই ফাস্ট ফুডের শেফ বলল, "শেফ আমি মেয়োনিজটা বানানো শিখতে চাই। আমাকে আপনি প্র্যাকটিক্যালি দাঁড়িয়ে এটা শিখাবেন।"
কেন? আমি বার্গার বানানোর সবকিছু তো আপনার কাছে শিখলাম, এখন এটা এখন আমার তো বাকি। এটা ম্যানোজটা হুম, বানাতে হুম, হবে। আর ফলে তো ম্যানোজ তো রেডি পাওয়া যায় বাজার হুম, থেকে। হুম, হুম, তখন ওই সময় বেস্টটা ইয়ে ছিল সবচাইতে, হুম, 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 বেস্ট মালয়েশিয়ান বেস্ট, তো ওইটাই ইউজ করতো। আর আমাদের ওইখানেই ছিল কি হুম, ওই একটা স্পেশাল একটা শর্মা করতো, অ্যারাবিক শর্মা। এইটার শর্মার যে নানটা, হুম, ম্যানেজটা, টোটালি ভিতরে যে ফিলিং গুলো ইউজ করতাম, সব। মিটটা টোটালি উনি নিজের হাতে, আমাদের শেফ ছিল, উনি নিজের হুম, হাতে হুম, করতো। ওই রেসিপিটা ফলো করে আমি ওটা আস্তে আস্তে বানানো শিখলাম। ওইখান থেকে ম্যানোজের প্রতি একটা আগ্রহ হলো। ওনার ম্যানোজটার টেস্ট একটু ডিফারেন্ট। হুম, হুম, নর্মাল আমরা ম্যানোজ দুইটা পাই, একটা সি ফুডের জন্য আর একটা নর্মাল ফুডের জন্য, হুম, দুইটা ম্যানোজ হয়। তাই উনি যেটা করে ওটা দেখলাম পুরো ডিফারেন্ট। হুম, হুম, পরে ঠিক আছে, আমার ওই রেসিপিটা দিতে হবে, হুম, দিল রেসিপিটা। প্রথমবার ম্যানেজ তৈরি করতে তো ওটা নষ্ট করে ফেলছি। ওটা থিকনেসের একটা ব্যাপার আছে, ধরেন আমি সব ইনগ্রেডিয়েন্টস আমি ব্লেন্ডারে দেওয়ার পরে ওইটা একটা মেজারমেন্টে আপনার তেলটা দিতে হয়, অল্প অল্প করে অল্প তেল অল্প একটা দিতে হয়। মেজারমেন্টে দিতে হয়। ওইটা আমি কি করছি, আমি তো বুঝি না যে আসলে এটা ধাপ করে বেশি পড়ে গেলে ম্যানেজটা ফেটে যাবে বা এটা নষ্ট হয়ে যাবে। প্রথমবার ফেটে গেছে, ফেটে যাওয়ার পরে পরে আবার শেফের কাছে আমার প্রশ্ন আসা, শেফ ধরেন ম্যানেজ তো ফেটে যেতেই পারে, হাতে ম্যানুয়ালি যেহেতু করতেছি, হুম। ধরেন আমি 50% করছি, আমার বিদ্যুৎ চলে গেল, সেই ক্ষেত্রে আমি ওইটা কি করব? উনি পরবর্তীতে আবার আমার আরেকটা প্রসেস শিখিয়ে দিল, যে এটা ফেটে গেলে এটা আবার ঠিক করা যায়। আচ্ছা, যদি আমাদের দর্শকদের একটু বলেন, এই জি, মেয়োনেজের রেসিপিটাই বলুন। রেসিপিটা বা আপনার যে ভুলটা হয়েছিল হ্যাঁ, ভুলটা সেটা যেন অ্যাকচুয়ালি না হয়। ধরেন একটা মেয়োনেজের নির্দিষ্ট, ধরেন আমি 1 লিটার তেলে মেয়োনেজ করব, এটার জন্য নির্দিষ্ট আমার ধরেন 4টা ডিম লাগবে, 1 লিটার তেল লাগবে, 2 স্পুন আমার ইয়া লাগবে, সুগার লাগবে, চিনি, 1/4 স্পুন আমার ইয়া হোয়াইট পেপার ক্রাশ করাটা, সল্ট লাগবে। আর আপনারা যদি টি স্পুন ইউজ করেন দেন 1 টি স্পুন আপনার ভিনেগার, অল্টারনেটিভ আপনারা এই লেবুর রস ইউজ করতে পারেন। আর আরেকটা জিনিস যেটা হলো এই মাস্টার্ড পেস্টটা 1 টি স্পুন ইউজ করতে পারেন। জাস্ট সব ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়ার পরে দেন আপনাকে যে তেলটা পরবর্তীতে ব্লেন্ড অন করে আপনি আস্তে আস্তে তেলটা দিয়ে পুরা ম্যানোজটা কমপ্লিট করতে পারবেন। ওই অল্প অল্প পরিমাণটা হচ্ছে অল্প অল্প দিতে পরিমাণ, দিতে। সেটা যদি আপনাকে ধরুন ব্লেন্ড 2 মিনিট করতে হয়, 2 মিনিট করতে হবে হুম, একটু স্লো মোশন দিয়ে। হুম, আর একটা স্পুন নিয়ে ওটা আপনাকে মাঝে মাঝে একটু একটু উপর ঘুরিয়ে নিচ দিতে লেড়ে হবে। দিতে হবে, নেড়ে দিলে পরে একটা পর্যায়ে যায় দেখবেন আপনি একদম থিকনেস, দইয়ের মতো যে ম্যানোজ যেরকম থিকনেস হয় অনেক ওরকম সুন্দর থিকনেস হয়ে হয় যাবে। এবং ঘরেরটা না বেশি সুস্বাদু লাগে। হ্যাঁ, আচ্ছা, এটা প্রিজার্ভ করবে কিভাবে? এটা প্রিজার্ভ করলে এইটাতে আপনার, আমরা যেটা করি এটা ন্যাচারাল, এটা আপনি নরমালি ফ্রিজিং করে 3 দিন ইউজ করতে পারবেন, 3 দিন নরমালি। 72 ঘন্টা নরমাল ফ্রিজে রেখে হুম, 72 ঘন্টা ইউজ করতে পারবেন। দেন এটার মধ্যে ডাইরেক্ট হাতে ইউজ করতে পারবেন না, হুম, হাতে কিন্তু ব্যাকটেরিয়া থাকে, প্রচুর না পরিমাণে ব্যাকটেরিয়া অবশ্যই। থাকে। হুম, এটা আপনি স্পুন ইউজ করবেন, স্পুন ইউজ করলে এটা 3 দিন 72 ঘন্টা পর্যন্ত এটা আপনি ইউজ করতে পারবেন। দেন যদি আপনি এটা লং টাইম, যেমন বাজারে আমরা যেটা পাই, শপিং মলে হুম। বিভিন্ন কোম্পানি যেটা পাই, ওটা বলবেন যে ওটা এত লং টাইম থাকে কিভাবে? ওটার ভেতর সেই ক্ষেত্রে প্রিজারভেটিভ সেই দেয়া ক্ষেত্রে আছে। ওটা আমরা প্রিজারভেটিভ ইউজ করতে হুম, পারবো। বাজারে প্রিজারভেটিভ কিনতে পাওয়া যায়। হুম, এটা হলো আপনার ধরেন ব্রেডের ক্ষেত্রে বা ম্যায়োনেজ, হুম, প্যাকেটজাত প্রোডাক্ট যেগুলা, হুম, যেগুলো আমরা ওই প্যাকেট করে শপিং মলে রেখে বা বিভিন্ন হুম, স্থানে রেখে আমরা সেল করি, সেই ক্ষেত্রে লং টাইম পাওয়ার জন্য আমরা প্রিজারভেটিভ ইউজ করি। হুম। আর সবচাইতে ভালো আপনার ন্যাচারাল, এটা 3 দিনের মধ্যে শেষ করতে পারলে এটা তো সবচেয়ে অনেক। বেটার। আর মানে মেয়োনিজ এমন, বিশেষ করে হোমমেড হলে হুম, 3 দিন কেন, একদিনেই তো শেষ হয়ে একদিনে যায়। শেষ হয়ে যায়। আর এত বিশেষ করে টেস্টি আমাদের হয়। রেস্টুরেন্ট গুলাতে, ফাস্ট ফুড বলেন বা বিভিন্ন রেস্টুরেন্ট গুলাতে, আমরা চেষ্টা করি ডেইলি করার জন্য, ডেইলিটা, একদম হ্যাঁ, ফ্রেশ ফ্রেশ একদম। ফ্রেশ হুম। দেওয়ার জন্য। তো শেফ, আপনি র‍্যানকন ক্যাটারিং লিমিটেডে কাজ করার অভিজ্ঞতা কেমন আপনার লাগছে? আমি রিসেন্টলি র্যানকন ক্যাটারিং এ জয়েন করেছি। ওনাদের একটা গ্রুপ অফ কোম্পানি, আসলে র‍্যাঙ্কস থেকেই র্যানকন। হুম, ওনাদের প্রায় 32টা কোম্পানি টোটাল এখন রানিং আছে। হুম, হুম, এটা একটা পার্ট। আর ওনাদের কর্পোরেট এক্সিকিউটিভ শেফ হিসেবে আমি জয়েন করেছি গত হুম, জুন হুম, মাসে। ওনাদের একটা জিনিস ভালো, সেটা হলো আপনার এই ওনাদের যে এমপ্লয়ির ক্ষেত্রে যে একটা কেয়ারিং, হুম, হুম, বা এমপ্লয়ি ধরেন এই একটা সিক লিভ লাগবে, অসুস্থ হইতে পারে, এইগুলো ব্যাপার নিয়ে ওনারা খুব কেয়ারফুল। হুম, হুম, মান্থলি স্যালারির বিষয়টা নিয়ে, হুম, হুম, হুম। ধরুন ওনাদের, আমি বাংলাদেশে মোটামুটি বেশ অনেকগুলো কোম্পানিতে জব করেছি। অনেস্টলি বলি, এই ফার্স্ট কোন একটা কোম্পানি পেয়েছি 1 তারিখে স্যালারি দিয়ে দেয়। তাই?
বাহ, দারুণ। ওনাদের বেশ রানিং এমপ্লয় আছে হুম, প্রায় 18,000-এর কাছাকাছি। হুম, ১ তারিখে স্যালারি হয়ে যায় সবার। ইভেন কি ওনারা দেখেন অনেকগুলো সেক্টর চালায়। অনেকগুলো সেক্টর চালায় এবং কি সাপ্তাহিক প্রত্যেকের ডে অফ ডে আছে। যে একটা ছেলে সপ্তাহে ৭ দিন তো কাজ করতে পারে না। হুম, হুম, ওনার সপ্তাহে আসলে দেওয়া লাগে ২ দিন। হুম, হিসাব করতে গেলে অফিস হবে সপ্তাহে ৫ দিন। সবচেয়ে বেটার। ৫ দিন কেন? এটা যৌক্তিকতা হলো আপনার ৫ দিন এই কারণে আপনি সপ্তাহে ১ দিন ধরেন আপনার ফ্রাইডে আপনার অফ দিন। হুম, ফ্রাইডেতে আপনি বাসার কিছু বেসিক কাজ থাকে। হুম, যেহেতু আমি ম্যারিড পারসন, হুম, ফ্যামিলি, বাচ্চা-কাচ্চা, হুম, বাসার টুকিটাকি বাজার এগুলো একটা বিষয় থাকে। আর ধরেন আমি সপ্তাহে ৫ দিন যে কাজ করলাম, ৫ হুম, দিন কাজ করার পরে নিজের কিছু ধরেন আমার এই ব্যক্তিগত একটা গেটআপ, ধরেন আমার চুল দাড়ি কাটানো, হুম, আমার পোশাক পরিচ্ছন্নতা, আমার হুম, শুটা এভরিথিং যে জিনিসগুলো ব্যাপার থাকে এই জিনিসগুলোর জন্য ২ দিন হলে সবচেয়ে বেটার। হুম, তারপরে ১ দিন দিয়ে রাখছে এটা হুম, আমাদের দেশের প্রেক্ষাপটে ঠিক আছে। ঠিক আছে। একজন এক্সিকিউটিভ শেফ হিসেবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব কি? বড় দায়িত্ব হলো অ্যাজ এ টিম লিডার হিসেবে কাজ করতে হয়। সেটা হলো ধরেন আপনার একটা টিমে ধরেন আমার কিচেন মেম্বার আমি ধরেন ৫ টা সেক্টর আছে। ধরেন বেকারি, কাবাব, হুম, বাংলা, চাইনিজ, হুম, ইন্ডিয়ান এরকম ৫ টা সেক্টর আছে। অ্যাজ এ ৫ টা সেক্টরের এক্সিকিউটিভ শেফ আমি। তাহলে এই আর যে এতগুলো মানুষকে চালানো, হুম, সবকিছু দেখা বিশাল দায়িত্ব। এটা ফার্স্ট হইলো চ্যালেঞ্জিং এর বিষয় হইছে এই ৫ টা সেক্টর যদি ১০০ এমপ্লয়ি থাকে এর মধ্যে আমার ৫ টা সেক্টরে ৫ জন সুশেফ আছে। হুম, হুম, আমার পরবর্তী অবস্থান যাদের। উনারা উনাদের থেকে শুরু করে একদম স্টুয়ার্ড থেকে শুরু করে টোটালটা গাইডলাইন আমার করতে হবে। হুম, ইভেন কি ফুড কোয়ালিটি, হুম, হাইজিন হুম, মেইনটেইন করা, হুম, হুম, হ্যাসার্ড এর টেস্ট। টোটাল বিষয়টা মানে একদম হুম, ফাইনালি একটা ফুড ডান হওয়ার পরে ওটা প্লেটিং হয়ে গেস্টের সামনে যাওয়ার আগ পর্যন্ত ওটা আমার আপনার লায়াবিলিটিস। দায়িত্ব। আমার লায়াবিলিটিস টোটালটাই। হুম, ফুড প্লেটিং করা থেকে শুরু করে টোটালটা আমার লায়াবিলিটিস। হুম, ইভেন কি আরেকটা যেটা বিষয় থাকে আমাদের রেস্টুরেন্টের ভাষায় বলি ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, ফার্স্ট ইন ফার্স্ট আউটটা হলো এটা ধরেন আমার ডেইলি যে রিকোজিশনের যে প্রোডাক্টগুলা হুম, হুম, র মেটেরিয়ালস সেটা কাঁচা প্রথমে। বাজার থেকে শুরু করে টোটাল যে এগুলা জাস্ট মনিটরিং করতে হয় সেভাবে হুম, হুম, মনিটরিং করতে হয় ফ্রিজিং এর যে বিষয়গুলো থাকে হুম, ধরেন আমার আজকে রিকোজিশন আমি কালকের জন্য সাপোজ এক হালি লেবু আনাইছি হুম, হুম, ওই এক হালি লেবু ধরেন কালকে আমার এসে ঢুকছে হুম, আমার পূর্বের স্টক ছিল আর 2 পিস লেবু হুম, সেক্ষেত্রে আমার কি করতে হবে নতুন 4টা লেবু যখন ফ্রিজিং হবে পুরাতন যে 2টা লেবু আছে হুম, ওই 2টা লেবু ফার্স্ট আউট হবে নতুন লেবুটা ফার্স্ট ইন হ্যাঁ, হবে এটা হলো আমরা আমাদের ভাষায় বলি ফার্স্ট ইন ফার্স্ট আউট হুম। বাংলাদেশে ক্যাটারিং ইন্ডাস্ট্রির উন্নয়নের বর্তমান অবস্থা আপনি কিভাবে দেখছেন? অনেক আপডেটেড হয়েছে আমার শুরুটা তখন থেকে যদি বলি এখন ক্যাটারিং বিজনেসটা বিশেষ করে অনলাইনে একটা প্ল্যাটফর্ম পেয়েছে সবাই হুম, এটাকে আমরা নতুন উদ্যোক্তা যারা হুম, ঘরে বসে ক্যাটারিং করতেছে হুম, এই জিনিসটা আমার মানে নিউজগুলো যখন দেখি যে একটা মেয়ে বা একটা মানে হাউস ওয়াইফ সে সংসার সামলাচ্ছে পাশাপাশি সে কি করতেছে ক্যাটারিং করতেছে কিভাবে হুম, করতেছে হুম, অনলাইন প্ল্যাটফর্ম যেমন এই ফুড পান্ডা হুম, ফুডি তারপরে এই ধরনের পাঠাও এই হুম, ধরনের হুম, যারা ফুড রিলেটেড হয়ে কাজ করতেছে হুম, হুম, তারা কি করতেছে আপনি ফুড রান্না করতেছেন হুম, আপনি ফুড প্যাকেজিং করে হুম, ডেলিভারি ম্যান হুম, তারা ফুড ডেলিভারি করতেছে হুম, হুম, ডেলিভারি একটা পার্সেন্টেজ তারা নিয়ে নিচ্ছে হুম, ধরুন আপনি ১০০ টাকা একটা খাবার বিক্রি করতেছেন ওইটা আপনার ৪০ টাকা লাভ হইতো ওই লভ্যাংশ থেকে ধরেন ২০ টাকা তাদের দিয়ে দিচ্ছেন হুম, আপনি ২০ টাকা লাভ পাচ্ছেন হুম, And ওই ২০ টাকা যে তাদের দিয়ে দিচ্ছেন এর জন্য ২০ টাকার জন্য তারা কাজ করতেছে হুম, তাদের ডেলিভারি ভ্যান খাবারটা টাইমলি গেস্টের বাসায় পৌঁছে দিচ্ছে হুম, তাদের দায়িত্বে পৌঁছে দিচ্ছে ইভেন কি সেটার ফিডব্যাকও আপনাকে দিচ্ছে হুম, ফুডের টেস্ট বা এভরিথিং সবকিছু মিলিয়ে আর তারা একটা গাইডলাইন দিচ্ছে আপনাকে ধরেন এই সেক্টরে আপনি নতুন একদম ফ্রেশার নতুন উদ্যোক্তা হিসেবে আসছেন হুম, হুম, তারা গাইডলাইন দিচ্ছে যে আপু এই প্যাকেজিংটা মনে হয় একটু এরকম করলে ভালো হয় ক্যারি ব্যাগটা আর একটু এরকম দিলে ভালো হুম, হয় এই যে জিনিসগুলো এই যে থিমগুলো নিয়ে তখন কি করতেছে নতুন উদ্যোক্তা যারা এই জিনিসগুলো উদ্বুদ্ধ হয়ে আরো বেটার কিছু করার চেষ্টা হুম, করতেছে হুম, ভালো একটা সাপোর্ট পাইছে আর একটা সময় কি ছিল যে ধরেন আপনি
ফুড নিয়ে বিজনেস করবেন, এটা চিন্তাই তো করতো না চিন্তা কেউ। করতে গেলেই মাথায় আসবে আচ্ছা আমার একটা স্পেস নিতে হবে, অনেক ঝামেলা, অনেক স্পেস হ্যাজার্ড। ওনার একটা আমাকে ওই ধরেন একটা কমার্শিয়াল স্পেস হোক বা একটা হুম হুম আবাসিক হুম হোক, ওইখানে আমি একটা স্পেস নেওয়ার পরে সেটা কি করতে হবে, বাড়ি এলাকায় একটা আমাকে অ্যামাউন্ট দিতে হবে হুম অ্যাডভান্স বাবদ, হুম দেন তারপরে আমার ডেকোরেশন করতে হবে, হুম হুম। দেন তারপর আমার ইকুইপমেন্ট কিনতে মানে হবে, অনেক দায়িত্ব, অনেক ঝামেলা দেন মনে তারপরে করতো। পরবর্তীতে আমার কি করতে হবে, এটা এমপ্লয়ি হায়ার করতে হবে হুম বিভিন্ন পার্টে, রান্না কে করবে, হুম এটা হুম হিসাব কে করবে, এর কয়েকটা পার্ট থাকে। যখনই আপনি অনলাইন প্ল্যাটফর্মে এদের সাথে কাজ করতেছেন, টোটালি আপনি একা এটা মেনটেন করতেছেন, হুম একা মেনটেন করতেছেন, দেন আপনি কন্টিনিউ করতেছেন। একটা হুম পর্যায়ে কি হচ্ছে, তারা একটু বড় পরিসরে শুরু করতেছে। রিসেন্টলি দেখতেছি যারা এইভাবে একদম হোম থেকে শুরু করে এখন তারা দেখা গেছে কমার্শিয়াল স্পেসে যায় ক্যাটারিং করতে সাহস পাচ্ছে, হুম এবং কি তাদের অলরেডি ক্লায়েন্ট জোগাড় হয়ে গেছে হুম। ওই যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লায়েন্ট জোগাড় হয়ে গেছে। অনলাইনে তো অনেক চাহিদা। ইভেন কি 2 দিন আগের কথা বলি, আমার পরিচিত এক লোক, আমি যখন সর্বপ্রথম মোহাম্মদপুর থেকে শুরু করি, এখানে আমার রেস্টুরেন্টের উনি একজন রেগুলার কাস্টমার ছিল, হুম ওনার ওয়াইফ তারপর ওনার ফ্যামিলি সবাই আমার রেস্টুরেন্টে খাবার খেত। সে আমাকে ফোন দিয়ে বলতো, শেফ আমি তো দুপুরে লাঞ্চ দিচ্ছি, হুম একটা এরিয়াতে দুপুরে লাঞ্চ দিচ্ছি, আমি কিভাবে, বলতেছে আমার ওয়াইফ রান্না করে দেয়, আমি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অ্যাড হয়েছি, অ্যাড হয়ে ওনাদের মাধ্যমে আমি খাবারগুলো ডেলিভারি দিচ্ছি। তো ব্যাপারটা শুই না, উনি কিন্তু এই সেক্টরের না, ওই যে উনি খাবার খেয়ে 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 খাবারের হুম প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে, হুম। টুকিটাকি একটু রান্না শিখছে, আবার ওয়াইফ ওনার ওয়াইফ করছে। ওয়াইফকে আবার ওই ইনস্টিটিউটের কোর্স করাইছে, হুম হুম হুম। বেসিকটা ট্রেন শিখাইছে, করাইছে, ট্রেন আপ হ্যাঁ। করায় বেসিকটা শেখানোর পরে দেন এখন ধরেন আপনি একদিন একটা অফিসে 5 জনের লাঞ্চ হুম প্রোভাইড করছে, হুম যখন এখান থেকে ফিডব্যাক ভালো পাইছে যে না লাঞ্চটা তো খুব ভালো, কোথা থেকে হুম আনছে, এটা অমুক কিচেন থেকে, এর একটা নাম দিয়ে দিছে যে এই কিচেনে অমুক হুম কুকিং ইনস্টিটিউট বা অমুক কিচেন, হুম হুম। মানে ওইখান থেকে খাবার নিচ্ছে। ওই 5 জনের থেকে ধরেন 5 জনের সাথে পাশে আরেকটা অফিস আছে, সে বলে এই তোমরা খাবার কোত্থেকে নাও, এভাবেই তো পরিচিতিটা বাড়ে। তোমরা খাবার কোত্থেকে নাও। হুম এই যে যে একজন ফুডের টেস্টার উপরে ভ্যারি করে সে তার মার্কেটিং অটোমেটিকলি আরেকজন করে দিচ্ছে, হুম হুম এটা কিন্তু একটা ভালো পজিটিভ দিক। হুম। রাইট। শেফ, আন্তর্জাতিক মানের খাবার পরিবেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো এটা আপনার এই ফুডের লুক, টেস্ট। আর ইন্টারন্যাশনালি যদি বলেন, ইন্টারন্যাশনালি একদম বেসিক একটা ফরম্যাট বা রেসিপি থাকে, হুম সেটা আপনি ওই আপনি যে শেফের কাছ থেকে শিখে থাকেন, হুম ধরেন ইটালিয়ান একটা কুইজিং এর একটা খাবার বা চাইনিজ বেসিক একটা কুইজিং এর খাবার, আমাদের বাংলা ট্র্যাডিশনাল যে খাবারগুলা বা মোগলাই যে খাবারগুলা, হুম এটা তো বেসিক একটা রেসিপি আছে। হুম ধরেন আমি একটা মোরগ পোলাও রান্না করব, এটা কিন্তু একটা বেসিক রেসিপি আছে। হুম তারপরে আপনি নিজে কাজের অভিজ্ঞতা থাকলে ভ্যারিয়েশন তৈরি করতে পারবেন। হুম যে এটা যে বেসিক আছে, যখন আপনি ইন্টারন্যাশনালি চিন্তা করবেন, বেসিকটা আপনার ফলো করতে হবে, হুম। মাস্ট। কুইজিন গুলোর বেসিকটা জানার পরে আমি নিজে জানার কিছু পরে অ্যাড করলাম দেন যদি আপনার মনে হয় এটা এই আর একটু 10টা, সুন্দর করতে। ধরেন 10টা আইটেম দিয়ে আমি এই মোরগ পোলাওটা তৈরি করব, হুম হুম। সেখানে আপনার যদি মনে হয় যে না এখানে আমি আরো 2টা আইটেম অ্যাড করলে, আপনি বেসিক আর একটু জানেন, টেস্টি ভালো বেসিক হবে, জানেন, হ্যাঁ। আরো 2টা আইটেম অ্যাড করলে আমি মনে হয় টেস্টটা একটু বাড়বে। হুম যেমন প্লেটিং এর যে বিষয়গুলো থাকে, হুম এটাতে আপনি ভ্যারিয়েশন করতে পারবেন। হুম ডেকোরেশনের যে বিষয়টা হুম থাকে, এটা আপনি কার্ভিং যদি জানেন, কার্ভিং করে আপনি আপনার মতো করে এটা প্রেজেন্টেশন হুম করবেন। হুম। রাইট। আর এটা পরিস্থিতিটা ওইভাবে পায়। হুম হুম। ধরেন আপনার ইটালিয়ান একটা, শেফ, ধরেন একটা একটা মিনিট, আমি না অনেক ঘুরে গেছি, হুম, ঘুরতে ঘুরতে ঘুরে গেছি। হ্যাঁ। ধরেন আপনি আমরা ইটালিয়ান কুইজিং এর নাম শুনলেই আগে কি মাথায় আসে, পিজা না হলে পাস্তা। হ্যাঁ, এবং যে হচ্ছে মিক্স হার্ব গুলা যে হুম, আছে হুম, হুম। সেগুলো চলে আসে হ্যাঁ, ইটালিয়ান কুইজিনে। হচ্ছে ইটালিয়ান কুইজিং এ গেলে আমরা কি মনে করি প্রথমে, মনে করি যে পিজা, অনেক অনেক ভেরিয়েশন আছে, ওনাদের পাস্তা। অনেকই আছে। পিজা পাস্তাটা আমরা বেসিক হিসেবে, মানে আমরা যারা ওইটার সাথে পরিচিত হুম হুম বা এই ফুড রিলেটেড না, হুম কিন্তু হুম ওনারা ফুড হুম। খেতে পছন্দ করে, ওনারা ইটালিয়ান ফুড মনে করলো যে পিজা পাস্তাটা ফার্স্ট যেমন চয়েস আমাদের থাকে, মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে ওইরকম বাঙালি অনেকটা। এরকম আর কি। দেন ওইটা দেখে গেলেই যখনই আপনার ওই হুম পিজাটা যাবে, ধরেন আমি একটা পিজা ওই ওই স্ট্যান্ডার্ডে, আমি যখন ওই রেসিপিটা জানি, আমি ওই স্ট্যান্ডার্ডে একটা পিজা হুম বানাবো। হুম হুম বানানোর পরে পরিস্থিতি, ধরেন পিজা বানায় আমি আপনাকে দিলাম, বা আপনি হুম একটা পিজা অর্ডার করছেন, আমি দিলাম, আমি যে পিজাটা আপনার সামনে প্রেজেন্টেশন করব, তখনই আপনি মানে অটোমেটিকলি দেখে বুঝতে পারবেন যে এটা এটা তো ইটালিয়ান পিজা, হুম হুম হুম। দেখে আপনার খাওয়ার রুচিটা অটোমেটিকলি চলে আসবে।
পরিবেশন একটা বড় পরিবেশন ব্যাপার। অনেক অনেক বড় একটা চ্যালেঞ্জিং। আচ্ছা, স্থানীয় ফিউশন কুইজিন লোকাল প্লাস ইন্টারন্যাশনাল নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন? এটা নিয়ে আসলে অভিজ্ঞতা অনেক, অনেকই বলতে পারেন। কারণ আমি দেশ এবং দেশের বাইরে মোটামুটি বেশ প্রায় ১২টা কুইজিং নিয়ে কাজ করেছি। আচ্ছা, কি কি কুইজিন একটু নাম বলবেন? একদম শুরুটা ওই যে বললাম বেকারি ফাস্টফুড থেকে শুরু। এরপরে একটু মোগলাই, আমাদের দেশি হুম, হুম। ট্র্যাডিশনাল বাংলা যেটা বলেন। তারপরে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, অ্যারাবিক ফুড। আমি দেশের বাইরে ছিলাম, দুবাইতে ছিলাম। অ্যারাবিক ফুড নিয়ে কাজ করেছি। ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান ফুড নিয়ে কাজ করেছি। বাহ! ইটালিয়ান, সি ফুড, কন্টিনেন্টাল ফুডের কাজ। মোটামুটি ১০টা-১২টা কুইজিং নিয়ে কাজ করা হয়ে গেছে চমৎকার। ইনশাআল্লাহ। আচ্ছা, ক্যাটারিং ব্যবসায় খাদ্য নিরাপত্তা ও হাইজিন কতটা গুরুত্বপূর্ণ? এটা 100% গুরুত্বপূর্ণ। এটা আপনাকে মেইনটেইন করতেই হবে। ১ম কথা হইলো শেফ, শেফেরে কাদের সাথে তুলনা করে জানেন? ডক্টরদের শেফের সাথে। ডক্টরদের সাথে তুলনা করে। শেফের ইউনিফর্ম আর ডক্টরের ইউনিফর্ম দেখবেন সেম, হোয়াইট, হুম, সাদা। রাইট। আর শেফেদের এই কোয়ালিটি মেইনটেইন করা খুবই জরুরি। হুম, বিশেষ হুম, করে হাইজিন। একদম। হাইজিন কারণ আপনার উপর ডিপেন্ডেবল হইয়া যে খাবার খাচ্ছে, হুম, হুম। তার প্রোটেক্টর হিসেবে আপনি কাজ করতেছেন। ফার্স্ট ফার্স্ট দায়িত্ব আপনার এটা 100% হাইজিন মেইনটেইন করে আপনাকে খাবারটা খেতে অবশ্যই হবে। প্রোভাইড করতে হবে। আচ্ছা, একজন সফল শেফ হতে গেলে কি কি স্কিল থাকা তার দরকার? স্কিলটা অবশ্যই থাকা দরকার। বেসিক নলেজ, হুম, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, হুম, হুম, আর যেটা হলো আপনার ওই আউট নলেজটা খুব বেশি থাকতে হবে হুম, আপনার। হুম, অবশ্যই। আর আপনার মতে বাংলাদেশের কুলিনারি ইন্ডাস্ট্রিতে আগামী ৫ বছরে আসলে কোথাও পৌঁছাবে? কোথায়? আগামী ৫ বছরে আমার থিম থেকে যেটা আমি মানে জাস্ট ধারণা করতেছি এবং কি এটাই ৫ বছর পরে হবে। আমরা ব্যস্ত শহরে যারা আছি, ঢাকা সিটিতে যারা আছি, আ আমি দেশের বাইরে আরো ২০১২ হুম, সাল পর্যন্ত আমি দেখে আসছি। আ বাসায় রান্না করে অফিসে যারা এখন অফিসে কর্মরত আছে বিভিন্ন অফিসে, হাসব্যান্ড ওয়াইফ দুজনেই অফিসে কর্মরত এরকম অনেক আছে। আমাদের দেশে একটু কম, বাইরে হুম, বেশি। তবে ঢাকা শহরে রিসেন্টলি এটা অনেক বেশি বেড়ে হুম, হুম, গেছে। হুম, দেন হাসব্যান্ড ওয়াইফ দুজনেই জব করে। সেই ক্ষেত্রে বাসা থেকে রান্না করে খাবার নিয়ে অফিসে নিয়ে খাওয়াটা অনেক বড় একটা হ্যাসেল। হুম, হুম, হুম। আর আগামী ৫ বছর পরে কেউ বাসা থেকে রান্না করে খাবার অফিসে নিয়ে খাবে না। সব অর্ডার করে খাবে। সবাই বিভিন্ন প্ল্যাটফর্ম অনলাইন বলেন বা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে বলেন, তাদের উপর ডিপেন্ডেবল হয়ে যাবে। এটা সময়ের একটা ব্যাপার আছে। ব্যাপার আছে। যে টাইমটা আপনি রান্না করে খাবার প্যাক করে নিয়ে অফিসে লাঞ্চ করবেন, ওই টাইমটা আপনি অফিসে ১ ঘন্টা কাজ বেশি করতে পারবেন। রাইট। আর ওই ১ ঘন্টা কাজের যে আপনার পারিশ্রমিকটা পাবেন, ওটা দিয়ে আপনি ২ টাইমের খাবারের টাকা হয়ে যাবে। বাহ! চমৎকার বলেছেন শেফ। ২ টাইম খাবার কিনে খেতে হবে। হুম, আপনার হুম, দিনারের খাবার সব হয়ে যাবে। হুম। নতুন প্রজন্ম যারা কুকিং ক্যারিয়ার গড়তে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম। আর এই সেক্টরে যারা বিভিন্ন ইনস্টিটিউটর মানে গভর্নমেন্টের আওতায় আছে, ব্যক্তি মালিকানা আছে। হুম, ইনস্টিটিউট গুলো অলরেডি যারা নতুন যারা আসতেছে তাদেরকে সবসময় হুম, মোটিভেট করে থাকেন এবং হুম, ওয়েলকাম জানা যে তোমরা আসো। এটা অনেক সম্ভাবনার একটা সেক্টর। হুম, হুম, হুম। অবশ্যই। এটা অনেক সম্ভাবনা একটা। কিন্তু বাংলাদেশে এই সেক্টরে এখন পর্যন্ত ৩০ লাখের উপর লোক কাজ করে। হুম, ৩০ লক্ষ। ৩০ লাখ করে। আমরা বাহ! এই সেক্টরের বাইরে যারা আছি অনেকে জানিও না। হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, বিভিন্ন ক্যাফে থেকে শুরু করে ৩০ লক্ষের উপর লোক এখনো কাজ করে এই সেক্টরে। আচ্ছা শেফ, আমরা কিন্তু আমাদের টক উইথ নাহারের হচ্ছে র‍্যাপিড ফায়ার সেগমেন্টে চলে এসেছি। এখানে আমরা আপনাকে প্রশ্ন করব এবং শর্ট উত্তর দিবেন। যেহেতু র‍্যাপিড ফায়ার, আপনি জি, প্রস্তুত আছেন জি, তো? জি। আপনার প্রিয় ডিশ রান্না করতে হুম। কি করেন? প্রিয় ডিশ রান্না করতে ফার্স্ট প্রিপারেশন। হুম, আমি ফার্স্ট অফ অল আমার যে রেসিপিটা আমি তৈরি করব, ওটার কি ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে, হুম, এটা মিজান প্লাস করা। হুম, হুম, রাইট। মিজান প্লাস করার পর দেন এটা আমি ফাইনাল কুকিং এ যাব। আচ্ছা, কুকিং এ যাওয়ার সময়ই এটা আমি যে প্লেটিংটা করব, প্লেটটা রেডি করে রাখবো রেডি আমি। করবেন। রেডি করে রাখবো, দেন আমি কুক হতে হতে আপনি কুক রেডি করে করতে করতে ফেলবেন। আমার এদিকে প্লেটিংটা কমপ্লিট থাকলে আমি দেন কুক করার সাথে সাথে প্লেটিংটা বাহ! কমপ্লিট হয়ে যাবে। মিষ্টি না ঝাল কোনটা রান্না করতে বেশি ভালো লাগে? সবচাইতে বেশি ভালো লাগে ঝাল। তাই ঝাল প্রেমী। ফ্রাই প্যান না ওভেন কোনটা ছাড়া রান্না সম্ভব না?
ফ্রাই প্যান। ইয়েস। প্রিয় কিচেন স্পাইস কোনটি? প্রিয় কিচেন স্পাইস কাঁচা লঙ্কা। জাল প্রেমী তো, আমি ভাবছি আপনি বলবেন শুকনা না, লঙ্কা। কাঁচা লঙ্কা। ভিটামিন সি। হ্যাঁ। যদি একদিন কিচেনে রান্না না করেন তখন কি করবেন? কিচেনে একদিন রান্না না করলে সেই দিনটা অবশ্যই কি করবেন শেফ? অবশ্যই সেদিন বাইরে একটা কোনো একটা ক্যাফে বা রেস্টুরেন্ট বা হোটেল কোথাও ওই দিন হয়তো লাঞ্চ টাইম হলে লাঞ্চটা বাইরে থেকে ওই দিনের খাবার বাইরের খাবারটা নিয়ে এক্সপেরিমেন্ট করে নিব। তাও করবেনই, হ্যাঁ, এটার করব। মধ্যেই এটার থাকবে। মধ্যেই থাকবে। আপনার প্রিয় আন্তর্জাতিক শেফ? আমার আইকন বললে বলতে পারেন সে আমাদের দেশীয়, তবে সে ইন্টারন্যাশনালি, টনি খান। বাহ। বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার যেটাকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে চান, কোন খাবারটা? ট্র্যাডিশনাল বিরিয়ানি। আচ্ছা। টেস্ট না লুকস, কোনটা আগে বিচার করেন? আহ, আমার ক্ষেত্রে টেস্ট, যখন কিন্তু টেস্ট আগে তো দর্শনধারী হয়, পরে দর্শনদারি হলে ওটা অবশ্যই লুকসের উপর। লোকটা ফার্স্ট। কফি না চা? কফি অবশ্যই। তাই? তাহলে তো একদিন শেফের হাতে কফি হ্যাঁ। খেতে হয়, কি বলেন হ্যাঁ, দর্শক? অবশ্যই। কবে শেফ আমাদের খাওয়াবেন আর আমাদের এই যে আহ, কালের সমাজ আর ২১শে সংবাদের দর্শকদের? ইনশাল্লাহ ২১শে সংবাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের ইনভাইট থাকলো। আমি বর্তমান যেখানে কর্মরত আছি ওনাদের রিসেন্টলি গত ১ তারিখে একটা ওই সোয়াদ নামের একটা ব্রাঞ্চ, মানে নতুন একটা ব্র্যান্ড আচ্ছা, উদ্বোধন হয়েছে। এটা চমৎকার। হলো গুলশানে ১-২ এর মাঝামাঝি, লোকেশনটা 79 হাউস। ওখানে আমি বর্তমানে ওইটা প্রজেক্টটা দেখতেছি। আপনাদের অবশ্যই কফি দাওয়াত রইলো, অবশ্যই আসবেন সবাই। অবশ্যই আমরা যাব। শেফের হাতের মানে শেফের উপকরণে তৈরি এবং শেফের প্রস্তুত প্রণালীতে নিশ্চয়ই শেফের আরো লোকজন স্পেশালি আছে। অবশ্যই হ্যাঁ, স্পেশালি স্পেশালি কিছু পাবো ডিফারেন্ট কিছু আমরা। হ্যাঁ, অবশ্যই আছে। তো এক শব্দে নিজেকে কিভাবে বর্ণনা করবেন? এক শব্দে আমি এই কুকিং বা এই রেস্টুরেন্ট জগতে এসে কখনো মানে আছে না যে একটা সময় লং টাইম কাজ করে বোর হয়ে যায় মানুষ, হুম। কাজের উপর একটা বিরক্তি ফিল, আমি এটা এনজয় করি। হ্যাঁ, ওটা এক আপনাকে কথায় আমি দেখলে মনে এক হয় কথায় আমি টোটাল কাজটা নিয়ে আমি এনজয় করি। ভালোবাসে আমি কাজটা। প্লাস ২ যুগের কাছাকাছি হয়ে গেছে, এখন পর্যন্ত এটার প্রতি কখনো বিরক্তি আসে নাই। হুম, হুম। আর আমি চাচ্ছি এই সেবাটা যতদিন ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে এবং শরীর সুস্থ থাকি, আমি এই সেবাটা দিয়ে যাব। এটা একটা সেবামূলক কাজ। হ্যাঁ, অবশ্যই সেবা আমি মূলক রান্না কাজ। করে খাওয়াচ্ছি, এটা কিন্তু একটা সেবামূলক কাজ। আর হুম, এটা আমি চাচ্ছি আমি সুস্থ স্বাভাবিক থাকা অবস্থায় যতদিন আছে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এই অবশ্যই। সেবাটা দিয়ে যাব ইনশাল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা জি, এবং দোয়া, এবং এভাবে আপনাকে আমরা হাসি খুশি দেখতে চাই। ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল আপু, আর আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে। শেফ, আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের এই টক উইথ নাহারে এসেছেন, আপনার কেমন লাগলো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওভারঅল এক কথায় আলহামদুলিল্লাহ। তাই? আসলে এটা একটা মানে আমার ফার্স্ট। আমি মানে না কখনো বলা কথাগুলো বলতে কখনো পেরেছে শেফ। মানে নিজের ব্যক্তিগত অনেক কথাগুলো সবসময় আছে তো যে খাবার নিয়েই কথা হ্যাঁ, বলেন, বাট আজকে নিজেকে মানে নিয়ে নিজের বলা। ব্যক্তিগত বা এই সেক্টরে আসা বা এই এটা টাইপের আমরা নিয়ে আসলে অনেকেই হয়তো জানি না। অনেকে জানে না, অনেকে এটা নিয়ে কারোর সাথে এভাবে কথা বলা কথা হয় নাই। বলার সুযোগও হয়নি আর কারণ ব্যস্ত আজকে ওই ছিলেন। নাহার টক শোতে হাসিনা আপার মানে উদ্যোগেই থ্যাংক ওনার ইউ। ইনভাইটে আসা এবং কি আজকে এই কথাগুলো শেয়ার করে আসলে আমার নিজের কাছে ভালো লাগতেছে। না, অবশ্যই আমরা অনেক কিছু শেফ সম্পর্কে কর্মব্যস্ততার মাঝেও জানতে আসলে পারলাম। সময় হয়ে ওঠে না, তারপরও দেখে একটা আপার উদ্দেশ্য করে আসা। আপা আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক জি, ধন্যবাদ শেফ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক আপু। ইউ সো জি, মাচ। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।